আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা যুদ্ধে জড়িয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েল। জানিয়ে দেব ইয়েমেনের উত্তেজনা বাড়লে এবার নরকের দরজা খুলে দেওয়া হবে, কঠোর হুঁশিয়ারি হুতি আন্দোলনের। জানিয়ে দেব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ্যে এলো। এরপরে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। সর্বশেষ জানিয়ে দেব আস্থা ভোটে হেরে গেল জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে জড়িয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের প্রথম চতুর্থাংশ জনগণ বর্তমান দারিদ্রতার কবলে পড়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম। এক প্রতিবেদন থেকে জানা গেছে 25% ইসরায়েলি নাগরিক বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন, যার ফলে দেশটি চরম অর্থনৈতিক বিপদের মুখে পড়েছে। এই সংকটটি 14 মাস ধরে চলমান যুদ্ধের ফলস্বরূপ উদ্ভূত হয়েছে এবং এর কারণে ইসরায়েলের জনগণ জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে। গ্লোবাল রেটিং সংস্থা 16 নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছিল 2024 সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0% থাকবে। এর অর্থ হলো দেশের মোট দেশজ সম্পদ অর্থাৎ জিডিপি গত বছরের তুলনায় কোনো বৃদ্ধি পাবে না, বরং উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এছাড়া ইসরায়েলের বাজেট ঘাটতি 2024 সালের শেষ নাগাদ জিডিপির 9% পৌঁছাবে এবং 2027 সাল নাগাদ তা 5.6% দাঁড়াতে পারে। এমনকি দেশের সরকারি ঋণের পরিমাণও 2027 সালের মধ্যে 70% পৌঁছতে পারে, যা 2023 সালে ছিল মাত্র 12%। S&P এই অর্থনৈতিক পতনের জন্য গাজায় চলমান যুদ্ধকে দায়ী করছেন, যা ইসরায়েলের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে ইসরায়েলে প্রায় 45% নাগরিক আশঙ্কা করছেন যুদ্ধের শেষ পর্যায়ে বা পরবর্তী সময়ে তাদের অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। গাজা যুদ্ধের খরচ, সামরিক কার্যক্রম এবং দখলকৃত অঞ্চলে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা একত্রিত হয়ে ইসরায়েলের অর্থনৈতিক সমাজের গভীর প্রভাব ফেলছে। এছাড়া যুদ্ধের কারণে সৃষ্ট এই সংকট শুধু অর্থনীতিকে সীমাবদ্ধ নয়, বরং দেশের সমাজ ব্যাপকভাবে সামাজিক ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি চরম সংকট হিসেবে দেখা দিয়েছে, যা দেশটির দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ইয়েমেনে উত্তেজনা বাড়লে খুলে যাবে এবার নরকের দরজা। ইয়েমেনে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সোমবার আনসারুল্লাহ সদস্য ইয়েমেনের জেনারেল কর্পোরেশন ফর রেডিও অ্যান্ড টেলিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুর রহমান আল আহমনি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জনগণের সমর্থন বন্ধ করতে ইয়েমেনের মার্কিন দূতাবাস তাদের ভাড়াটে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। তবে এদেশে উত্তেজনা বাড়লে তা মার্কিন সেনা এবং তাদের নিয়ন্ত্রণাধীন তেল স্থাপনাগুলো এবং ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য নরকের দরজা খুলে যাবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা যেখানেই মার্কিন স্বার্থ বা ঘাঁটি খুঁজে পাব, হোক সেটা আফ্রিকা বা পারস্য উপসাগর, আমরা হামলা চালানোর জন্য প্রস্তুত। ইয়েমেন বহু আগে থেকেই এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে মার্কিন আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও আমেরিকান জাহাজ এবং নৌযানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছিল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হয়েছে। তাই নতুন করে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে আনসারুল্লাহ সদস্য। এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান যৌথভাবে ইয়েমেনের উত্তরে হাজ্জা প্রদেশে একটি আক্রমণ চালিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে আরব দেশটির চলমান সামুদ্রিক অভিযানের মধ্যে এই হামলা চালায় পশ্চিমা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আরবি ভাষার সংবাদপত্র আল মাসিরা জানিয়েছেন, সোমবার সকালে এই বিমান হামলাগুলো মিডি জেলার বুসাইহ এলাকায় আঘাত এনেছে।
এছাড়া কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে আত্তুহাইতা এলাকায় হামলা চালানো হয়, তবে এই হামলায় সম্ভাব্য হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ হলো। ইসরায়েলের প্রতিরক্ষা এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাতুজ জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে হামাসের বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অগ্রসর হয়েছে। সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র এবং যুদ্ধ বিষয়ক কমিটি আজ এক সভায় বলেছেন, আমরা কয়েকটি বন্দি বিনিময় চুক্তির কাছাকাছি আছি। কমিটির সভায় আলোচনার বিষয়টি সংবেদনশীল হওয়ায় এটি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। তবে এই চুক্তি প্রস্তাব ইসরায়েলি কোয়ালিশনের বেশিরভাগের সমর্থন পাবে বলেও আশা করেছেন ইসরায়েল কাতজ। চুক্তিতে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য ধরা হলেও ইসরায়েল কাতজ জানিয়েছেন এটি উন্মুক্ত যুদ্ধবিরতির শর্ত অন্তর্ভুক্ত করবে না। পাশাপাশি আলোচনার সময় হামাসের পক্ষ থেকে নমনীয়তারও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল কাতুজ। এদিকে হামাসের সঙ্গে এই আলোচনার ফলাফল গাজায় চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে পুরো বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে এবার অস্ট্রেলিয়া। সম্প্রতি তারই এক ঝলকও দেখা মিলেছে। গেল বছর 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে, উদাস্ত হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান, প্রতিদিনই চলছে হামলা। এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে, ওই দুই সেনাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধ অপরাধে তাদের ভূমিকা কী ছিল এই নিয়ে একটি ফর্ম পূরণের পরই কপাল পড়ে তাদের। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে 2 মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার এবং এল্লা বার্গার নামে 2 ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যদের ভিসা প্রক্রিয়াকরণ হলেও এই দুজনকে 13 পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কী ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন, যুদ্ধ অপরাধ ও গণহত্যায় অংশ নিয়েছেন কিনা তারা। তবে ওই ফর্ম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এদিকে অনাস্থা ভোটে হেরে গেল জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি, এবং তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন। এরই মধ্যে দিয়ে আগামী বছরের 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার 3 দলের মধ্যে মতানৈক্য দেখায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এরপরে জানানো হয় 16 ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে, আর ওলাফ শলজের ধারণা ছিল তাতে হেরে যাবেন তিনি। সোমবার এই আস্থা ভোটে হয়েছেও তাই। এতে করে তার রাজনীতিতে টিকে থাকার পথ এখনও রয়ে গেল। এমনকি তার দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে। জার্মানি সামাজিক গণতান্ত্রিক SPD দলের নেতা ওলাফ শলজের নেতৃত্বে 2021 সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসা বান্ধব দল FDP এবং পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি।